হ্যাঁ স্যার। চলো শুরু করা যাক। তো আজকে থেকে আবার একটু ক্লাসে জয়েনিং এর ওই ওপেন করে দিয়েছিলাম, কিন্তু আবার তোমার কালকে বেশ কিছু তোমার কোনো কারণে আমাদের এই লিঙ্কটা তো সব জায়গায় ইউজ করা হয়, বেশ কিছু স্প্যামার ঢুকে পড়েছিল, সে ক্লাসে খুব ডিস্টার্ব করেছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে থেকে যেন ক্লাসটা আবার লক করে দেওয়া হয়েছে। তো এটা প্যানিক করার কোনো ব্যাপার না, তোমরা জয়েন করলে আমি অ্যালাউ করে নেবো, আগে তো এই সিস্টেমই ছিল। তো আমরা আর ওয়েট না করে আজকে টপিক শুরু করি। তো যেহেতু সিআই এর তাই আমাদের সব থেকে বড় হেডেক, কারণ সিলেবাসটা অনেক বড়। তো চলো শুরু করা যাক। আর বিবেকানন্দ কলেজের গ্রুপে আমি একটা মেসেজ করেছি, তোমরা কি আজকে কোনো অ্যাসাইনমেন্ট দেখাবে কিনা সেটা একটু তোমরা ওখানেই নক করো, কারণ তাহলে আমি সেইভাবে কলেজে থাকবো, নাহলে একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে যাবো। আর প্রজেক্টের ব্যাপারটাতে বলার কিছু নেই, তোমরা এখানেই করছো আমার কাছে, আমি তোমাদের সেভাবে কলেজে অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করে দেবো, ওটা কোনো ব্যাপার না, মার্কস তো আমার হাতেই রয়েছে। আর খালি মাল্টিমিডিয়ার অ্যাসাইনমেন্ট আর ইসের ব্যাপার রয়েছে, তো যদি আজকে কেউ না যাও, তোমাদের রোল নাম্বার গুলো নিয়ে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, খালি এই ব্যাপারে এই জন্যই জিজ্ঞেস করা হয়েছে। তোমরা গ্রুপেই রেসপন্স করো, তোমাদের কলেজের যে গ্রুপের সাথে আমি আমি অ্যাটাচ আছি ওখানে। ঠিক ঠিক আছে আছে স্যার। স্যার। এইবার আমরা লাস্ট ক্লাস অব্দি যতটা যা করেছিলাম, কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে করে নিতে পারো, আর না হলে আজকে আমরা নতুন টপিকের দিকে এগিয়ে যাই। কতটা হয়েছিল বলো তো? স্যার হিল ক্লাইম্বিং অব্দি হয়েছিল। স্টোক্যাস্টিক হিল ক্লাইম্বিং হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। তো সবাইকে আমি 2 মিনিট টাইম দিলাম। তো এর মধ্যে যদি কারো কিছু কোশ্চেন থাকে পুরোটা একবার দেখে নাও, কারণ নতুন নতুন টপিক আমাদের জন্য একদম পুরো নতুন এক্সপিরিয়েন্স সিআই। তো ফার্দার কোনো কোশ্চেন থাকলে করে নাও, তারপর আমরা নতুন টপিক শুরু করবো। একবার পড়েও নাও, প্রথম থেকে নোটটা দেখে নাও। দুটো কারণ থাকতে পারে, আদৌ হয়তো পড়োইনি বাড়িতে, আর না হলে সত্যিকারে পড়েছো বলেই কোশ্চেন নেই, দুটো কারণই হতে পারে। তো এবার আমরা চলে আসি হিল ক্লিনিং এর বেশ কিছু তোমার প্রবলেম তো রয়েছে, এবার সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথম হলো লোকাল ম্যাক্সিমাম, দেখো কি বলা রয়েছে, all the surrounding states have values lower than the current. With the implementation of the greedy approach, implies we won't be moved to a lower state. This ends the procedure despite the fact that there may be have been a superior arrangement. তো ব্যাপারটা কি হয়, আমরা সবসময় তোমার নিয়ারেস্ট তোমার আহ, তো তোমার সবসময় আমরা নিয়ারেস্ট তোমার যে নোট থাকে সেখানে মুভ করার চেষ্টা করি। তো এখানে যদি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করা হয়, মানে আমরা সবসময় ম্যাক্সিমাম ভ্যালুর দিকে বা প্রফিটের দিকে যাওয়ার চেষ্টা করবো। তো সেখানে দাঁড়িয়ে এমন হতেই পারে এই মোমেন্টের স্টেটে আমরা যে তার থেকে যে নিয়ারেস্ট নাইবার আমাদের রয়েছে সবার ভ্যালু খুব কম, তো সেখানে অ্যালগোরিদমটা শেষ হয়ে যেতে পারে, কারণ আমরা কখনো হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুর দিকে আমরা যেতে পারবো না। সেটা একটা বড় প্রবলেম যখন আমরা অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করি তোমার রিলকিল দিয়ে। তো লোকাল ম্যাক্সিমামটা একবার একটু করে নাও। নেক্সট আসছে প্লেটু। প্লেটু কথাটার মানে হলো তোমার
ধরো এমন হতে পারে যেখানে নাইবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সবার ভ্যালু সেম, তো তাহলে আমরা কাকে পিক করবো? এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের সামনে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্টটা করে একটু করে নাও। নেক্সট আসে রিচ। রিচ ব্যাপারটা কথাটা মানে হলো, ধরো আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেটা সেটা যদি ফার্স্টে থেকে ডিসেন্ডিং ভ্যালু ক্যারি করে, তো সেই ক্ষেত্রে মুশকিল যেটা হবে, আমরা সবসময় আপার থেকে লোয়ার ভ্যালুর দিকে এগিয়ে যাব। তো সেখানে দাঁড়িয়ে পসিবল এন্ড হয়ে যাওয়ার একটা চান্স থেকে, যেন আমাদের অ্যাটলিস্ট দুটো গাইডলাইন তৈরি করতে হবে বিফোর কেস শুরু করার আগে। তো এটাও একটা বড় প্রবলেম, যেটা ওই ম্যাক্সিমাম তোমার গ্রিডি অ্যাপ্রোচটার রুল ভায়োলেশন করার চেষ্টা করে। তো লোকাল ম্যাক্সিমাম আর কি অলমোস্ট সেম রকমের তোমার প্রবলেমের জন্যই আইডেন্টিফাইড। তো করে নাও আরেকবার রিচ। এগিয়ে যাই সামনের দিকে। আমরা অলরেডি এর আগে বিএফএস এবং ডিএফএস সম্বন্ধে আমরা সিআই এর কনটেক্সটে আলোচনা করে এসেছি। এখানে আরেকবার আমরা এবার অ্যালগরিদম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। দেখো বলাই রয়েছে, দিস অ্যালগরিদম অলওয়েজ চুজেস দ্য পাথ হুইচ অ্যাপিয়ার বেস্ট at that moment. It is the combination of depth first search and breadth first search algorithm. তো এবার আমরা এর আগে যে অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করেছিলাম বিএফএস এবং ডিএফএস, সেখান থেকে একটা নতুন কনসেপ্ট আমরা ডিজাইন করার চেষ্টা করছি, যেটা অনেকটাই আমাদের ইটারেটিভ ডিজাইনিং এর মতোই। সেটাকে বলা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ, এটাকেও বিএফএস সংক্ষেপে বলা হয়। তো দেখো স্পষ্টভাবে মেনশন করা হচ্ছে এটা একটা কম্বিনেশন অফ তোমার ডিএফএস এন্ড বিএফএস। তো কি করে দুটো অ্যালগরিদম নিয়ে তৈরি করা হয়েছে, বা সেটা আমরা পরে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো কি বলা হচ্ছে, ইট ইউজেস দ্য হিউরিস্টিক ফাংশন এন্ড সার্চ উইথ দ্য হেল্প অফ দ্য বিএফএস। সরি, এখানে বিএফএস বললে আমাদের একটু কনফিউশন তৈরি হবে, তো আমরা বেস্ট ফার্স্ট সার্চই বলবো। at each step you can choose the most promising node। তো কিভাবে সেটা আবার দেখো। ফার্স্ট কি বলা হলো, প্লেস দ্য স্টার্টিং নোড ইনটু দ্য ওপেন লিস্ট। হলো ফার্স্ট লিস্টে আমরা তোমার স্টার্টিং নোডটাকে অ্যাড করলাম। স্টেপ 2 তে কি বলা হলো, if the open list is empty stop and return failure। হতেই পারে কোনো নোডই নেই, সেক্ষেত্রে আমরা ফেলিওর রিটার্ন করে দেবো। এবার আমরা থ্রিতে কি দেখছি, রিমুভ দ্য নোড n from the open list which has the lowest value of hn and place it to the closed list। হলো, তো যে লিস্টটা তৈরি হয়েছে সেখানে ফার্স্টে আমরা একটা নোড অ্যাড করলাম। ঠিক আছে, যদি তারপর দেখা যায় আর ফার্দার যেতে পারছি না, আমরা ওখানে স্টপ অ্যান্ড রিটার্ন ফেলিওর করে দেবো। আর যদি যাওয়ার জায়গা থাকে, তো সেক্ষেত্রে আমরা একটা নোড এন ওপেন লিস্ট থেকে সিলেক্ট করবো, যেটার ভ্যালু হবে সব থেকে লোয়েস্ট, আর সেটা ক্লোজ লিস্টে প্লেস করবো। নেক্সট বলা রয়েছে, এক্সপ্যান্ড দ্য নোড এন এন্ড জেনারেট দ্য সাকসেসর অফ নোড এন। তো এইবার ধরো একটা পার্টিকুলার নোড যেটাকে আমরা সিলেক্ট করলাম, সেখান থেকে আরো অনেকগুলো দিকে যাওয়ার জায়গা রয়েছে, মানে তার চাইল্ড। তো সেখানে দাঁড়িয়ে আমরা সেই লিস্টটাকে জেনারেট করবো, এটাকে সাকসেসর অফ নোড এন বলা হচ্ছে। তো ফার্দার এগোনোর আগে যেগুলো এসছে ওখানে দেখতে পাচ্ছি, একবার একটু পড়ে নাও।
এবার আমরা এগোই সামনের দিকে। তো স্টেপ 5 এ কি বলা হচ্ছে, চেক ইজ সাকসেসর অফ নোড n and find whether any node is a goal node or not. If any successor node is the goal node, then return success and stop the search, else continue the next step. তাহলে যদি আমরা গোল স্টেটে পৌঁছে যাই তাহলে আমাদের আর খোঁজা দরকার পড়ে না। এই জন্য আমরা যখন একটা তোমার চাইল্ডে যাচ্ছি সেখানে গিয়ে চেক করবো যে সেটাই আমাদের গোল নোড কিনা, আর যদি না হয় তাহলে প্রসেসটা রিপিট হবে, মানে নেক্সট স্টেপ আমরা এগিয়ে যাবো। স্টেপ 6 কি বলে, for each successor node the algorithm checks for evaluation function fn and then check if the node has been in either open or closed list. If the node has not been in both lists, then add it to the open list. তাহলে অলরেডি এমন হতেই পারে একটা নোড ক্লোজ লিস্টে আসলে থাকে, আমাদের আর খোঁজা দরকার পড়বে না, কারণ অলরেডি সেটা সার্চ হয়ে গেছে। আর যদি ওপেন লিস্টে থাকে তাহলে সেখান থেকে আমরা সেটাকে ক্লোজ লিস্টে অ্যাড করা যায় কিনা করে প্রসিডিউর অনুসারে সেটা চেক করব। আর যদি দুটোই না হয় তাহলে সবার আগে আমরা ওটাকে ওপেন লিস্টে অ্যাড করবো, দেন এই প্রসেসটাই ফার্দার এগিয়ে নিয়ে যাবো সামনের দিকে। তখন পুরো কাজটা নেক্সট স্টেপ পুরো সিকোয়েন্স স্টেপ 2, মানে ডাবল ঘুরে ঘুরে একটা লুপের মতো কাজ করবে। যখন ফাইনালি পুরোটা শেষ হয়ে যাবে আমাদের কাজ শেষ। তো এইভাবে বেস্ট ফার্স্ট সার্চ কাজ করে। তো পরীক্ষার আগে যদি অ্যালগরিদম লিখতে দেবে, এটা আমাদের ফার্স্ট অ্যালগরিদম দেখলাম আমরা, অ্যাপার্ট ফ্রম বিএফএস জিএফএস মানে বেস্ট ফার্স্ট অ্যান্ড তোমার বিএফএস আর ইটারেটিভ ডিপনিং অলরেডি 4 নাম্বার, এবং এটা নতুন ধরনের একটা অ্যালগরিদম আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। এবার এগিয়ে যাই সামনের দিকে। তো তার আগে অ্যালগরিদমটা জাস্ট আরেকবার একটু পড়ে নাও, হোক ফার্স্ট উপরে 4টে স্টেপের আবার দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নাও। খুব সহজ জিনিস, কঠিন কিছুই না। তো আমরা এবার নেক্সট দুটো স্টেপ আবার দেখে নেওয়ার চেষ্টা করি, দুটো না 3টে। তো একবার দেখে নাও। আর এরপর আমরা খুব বিখ্যাত এবং খুব মানে তোমার আসে এমন একটা অ্যালগরিদম আমরা আলোচনা করবো, সার্চ অ্যালগরিদম। তার আগে বেস্ট ফার্স্টটা আমরা পুরোপুরি একবার করে নিই। তো এগিয়ে যাই সামনের দিকে। এবার আসছে এ স্টার সার্চ অ্যালগরিদম। কি বলা হচ্ছে, এ স্টার সার্চ ইজ দ্য মোস্ট কমনলি নোন ফর্ম অফ বেস্ট ফার্স্ট সার্চ। তাহলে বুঝতেই পারছো ওখান থেকে এটার জন্ম। It uses the heuristic function hn and cost to reach the node n from the start stage gn. দুটো ফাংশনের কথা বলা হচ্ছে। It has combined feature of
UCS and greedy waste first search, দুটো তোমার অ্যালগরিদমের ক্যাটাগরি by which it solves the problem efficiently. তো কি বলা হয়েছে, এবার নেক্সট প্যারা আমরা দেখতে পাচ্ছি, to find the shortest path to the search space using the heuristic function. This search algorithm expands fewer search trees and gives optimal results faster. এই জন্য এই অ্যালগরিদমটার এত ভ্যালুয়েশন। যেহেতু নর্মাল তোমার যখন একটা সার্চ ট্রি তৈরি হয় তার থেকে আরো ফিওর সার্চ ট্রি জেনারেট করতে আমাদের সাহায্য করে এবং খুব ফাস্ট আমাদের অপটিমাল সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা মানে হেল্প করে যেতে। আর এস্টার সার্চ অ্যালগরিদম বেস্ট ফার্স্ট তোমার বেস্ট ফার্স্ট সার্চেরই একটা তোমার অ্যাডভান্স পার্ট, এই জন্যই আমরা বেস্ট ফার্স্ট সার্চের পরে এটাকে নিয়ে আলোচনা করছি। তো দুটো প্যারা যে দুটো দেখতে পাচ্ছি একটু কোয়েশ্চেন করে আমার পড়ে নাও, যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে করে নেবে। এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। এবার এর স্টেপটা আইডেন্টিফাই করার চেষ্টা করে, যেহেতু বুঝতেই পারছো বেস্ট ফার্স্ট সার্চেরই একটা এক্সপ্যান্ডেড রুট, তো অনেকটাই মিল থাকবে ওর সাথে। তো আমাদের ওই অ্যালগরিদমটা বুঝে গেলে এটা বোঝা খুব একটা কঠিন কিছু হবে না। তো দেখো সবার আগে কি বলা রয়েছে, আচ্ছা একটা কথা বলে রাখি, মাঝে মাঝে খুব নেটওয়ার্ক হচ্ছে, যদি আমি দেখো ডিসকানেক্টেড হয়ে গেছি সাথে সাথে মিস কল দিয়ে দেবে, ঠিক আছে? ওয়েট করবে না, কারণ আমার কিছু তো দেখা যায় না তোমার ইসে, তো বক বক করেই যায়, দেখা গেলো তোমার ডিসকানেক্টেড হয়ে গেছে, তোমার শুনতেই পারবে না, তো একদিনের তিনটা আবার রিপিট হওয়ার চান্স চলে আসে। তো দেখো এখানে স্টেপ ওয়ানে কি বলা রয়েছে, প্লেস দ্য স্টার্টিং নোড ইন দ্য ওপেন লিস্ট, আগের বারের মতনই। তারপর চেক ইফ দ্য ওপেন লিস্ট ইজ এমটি অর নট, ইফ দ্য লিস্ট ইজ এমটি দেন রিটার্ন ফেলিওর এন্ড সব, ঠিক আগের বারের মতনই। নেক্সট কি বলা রয়েছে, সিলেক্ট দ্য নোড ফ্রম দ্য ওপেন লিস্ট which has the smallest value of the evaluation function b plus h. if কিছু ফাংশন তো লাগবেই আমাদের ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে, সেই ফাংশনের কথাই বলা হচ্ছে। if node n, এটা যদি আমরা তোমার ম্যাথমেটিক্যালি ভাবি, আর এমনি প্র্যাকটিক্যালি এখানে কিছু অ্যালগরিদম ইউজ করা হয়। if node n is the goal node then return success and stop otherwise. হলো আগের বারের মতনই। দেখো প্রথম তিনটে স্টেপ আমরা আইডেন্টিফাই করলাম, তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো। ফার্স্ট প্রথম স্টেপ একবার দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি প্রথম তিনটে স্টেপ আমরা পড়লাম। এবার স্টেপ 4 কি বলে, expand node n and generate all of its successors and put n into the closed list. For each successor n, check whether n is already in the open or closed list. If not, then compute the evaluation function for n and place it into the open list. তো দেখো কি বলা হলো, আমরা ফার্স্টে n নোডটাকে এক্সপ্যান্ড করব, আর তার যতগুলো সাকসেসর প্রত্যেকটাকে জেনারেট করব। আর এনটা যেহেতু ভিজিটেড হয়ে যাচ্ছে, মানে প্যারেন্টের কথা বলা হচ্ছে, তাকে আমরা ক্লোজ লিস্টে নেব, কারণ তো চিলড্রেন গুলো ওপেন হয়ে যাচ্ছে, আর সেগুলোকে আমরা তোমার এন এর সাকসেসর বলছি। দেন কি বলা হলো, ফর ইচ সাকসেসর এন চেক ওয়েদার এন ইজ অলরেডি ইন দ্য ওপেন আর ক্লোজ লিস্ট। ফার্স্টে আমরা দেখে নিতে হবে সেটা ওপেন আর ক্লোজ লিস্টের মধ্যে আছে কিনা, যদি না হয় দেন কি বলা হচ্ছে, কম্পিউট ইভ্যালুয়েশন ফাংশন ফর এন এন্ড প্লেস ইট ইনটু দ্য ওপেন লিস্ট। তাহলে ওর যে কটা ওই এন এর সাকসেসর যতগুলো রয়েছে সেগুলোর সাথে আরো যারা, তো সেগুলোকে আমরা তাহলে কোথায় অ্যাড করে দেবো, ওপেন লিস্টে, একদম আগের বারের মতনই এটাও। নেক্সট স্টেপ কি বলা হচ্ছে, স্টেপ 5, else if node n is already in open and closed then it should be attached in the back pointer which reflects the lowest gn value. এটা একটু চেঞ্জ হলো এখানে আগের থেকে স্টেপটা, আর ফাইনালি রিটার্ন টু স্টেপ 2। তো একমাত্র তোমার 6 স্টেপটা এখানে একটু আলাদা। কি বলা হচ্ছে, এলস যদি কোনো কারণে না থাকে আমরা কি করব,
ধরেই নেব if node n is already in open and closed, then it should be attached to the back pointer which displays the lowest gn value. তাহলে এই কাজটা আমরা এখানে এক্সট্রা অ্যাটাচ করে বাইরে কিছু না লোয়েস্ট ভ্যালুটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি একটা ফাংশন দিয়ে, যেটাকে g of n ড্যাশ ফাংশন বলা হচ্ছে। তো তার থ্রুতে আমরা তোমার লোয়েস্ট ভ্যালুটাকে তোমার আইডেন্টিফাই করছি। তো এগুলো একবার দেখে নাও, তোমার কোশ্চেন থাকলে করে নেবে। তো এ স্টার অ্যালগরিদম খুব কমন এবং পরীক্ষা হলে খুব আসে, খাতায় এ স্টার অ্যালগরিদম লিখে দুটো স্টার দিয়ে রাখতে পারো। ইভেন যদি দুটো অ্যালগরিদম মনে রাখতে না চাও, পরীক্ষা হলে যদি তোমার বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদমও আসে, যেহেতু এ স্টার ওটারই একটা এক্সপ্যান্ডেড রূপ, তুমি এটাও লিখে দিতে পারো, কারণ অনেক বইতে আলাদা করে বেস্ট ফার্স্ট সার্চ মেনশনই করা নেই। তো এগিয়ে যাই আমরা সামনের দিকে। তো এবার আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দিকে যাচ্ছি, তো যেখানে আমরা হিউরিস্টিক ইউজ করতে পারি প্রবলেম সলভের জন্য। প্রথম হলো কমন সেন্স, এটা অনেকেরই কম আছে। It is a heuristic that is used to solve a problem based on the observation of an individual. Follow rule of thumb. In heuristics, we also use a term rule of thumb. This heuristic allows an individual to make an approximation without doing an exhaustive search. তাকে approximation আমরা আগে থেকে ধরে নিই, তারপর বেস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। নেক্সট ওয়ার্কিং ব্যাকওয়ার্ড, যেহেতু আমরা দেখলে তোমার যখন স্টার্ট করলাম আমরা একটা ব্যাকওয়ার্ড ইউজ করতেই পারি, সেখানে ব্যাক এন্ড বা ব্যাকওয়ার্ডে যাওয়ার একটা উপায় রয়েছে। যদি কোনো স্টুডেন্টকে আমরা যদি গোল স্টেপ করছি, আমাদের অবশ্যই ব্যাক করে অন্য জায়গায় যেতে হবে, তো এই জন্য আমাদের ব্যাক পয়েন্টটা রাখাটা খুব দরকার। সেটাই বলা হচ্ছে ওয়ার্কিং ব্যাকওয়ার্ড। Because it lets an individual solve a problem by assuming that the problem is already been solved by them and working backward in their mind, so to see how much a solution has been reached. তো আমরা যেভাবে ফরওয়ার্ড এগিয়ে যেতে পারি, আমরা সেভাবে ব্যাকওয়ার্ডেও আসতে পারি। প্রবলেম থেকে তোমার সলিউশন থেকে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, যেভাবে তোমার সাধারণত ফরেন্সিক করা হয়, যখন কোনো গোয়েন্দারা কোনো মার্ডারের অ্যানালাইসিস করে, সেই সময় কিন্তু রেজাল্ট থেকেই তোমার প্রবলেম দিকে যাওয়ার চেষ্টা করা হয়, মানে কি খুবই সেটাকে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়। তো যে কোনো তোমার যখন কোনো অপরাধ ঘটে সেখানে কিন্তু এইভাবেই কাজটা করা হয়। নেক্সট আসলে আমাদের অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক, because it allows a person to judge a situation based on the examples of similar situation that come in mind. তো ধরো আমরা আমাদের কোনো অনেক এক্সপিরিয়েন্স আছে কোনো একটা কাজের, তো একই ধরনের কাজ যখন আমাদের সামনে আবার নতুন করে চলে আসে, আমরা যে যতবার এই কাজটা আগে করেছিলাম বা এই ধরনের কাজ করেছিলাম, যে এক্সপিরিয়েন্সের ভিতর থেকে বেস্ট সলিউশনটা আমরা ভেবে নেওয়ার চেষ্টা করি, সেভাবে করার চেষ্টা করি। এটাকেই বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। আর লাস্ট হল নেক্সট হলো তোমার familiarity heuristic, যেটা কি it allows a person to approach a problem on the fact that an individual is similar with the same situation, so one should act similarly as he or she acted in the same situation before. দর্শক হতেই পারে, ধরো তুমি তোমাদের কোনো একজন সিনিয়র ধরো যেভাবে ভালো রেজাল্ট করেছে, তুমি ধরো তাকেই ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তো এটাকেই বলা হচ্ছে তোমার ফ্যামিলিয়ারিটি তোমার হিউরিস্টিক। ঠিক আছে, ধরো কোনো একজন পার্টিকুলার মানুষ অথবা পার্টিকুলার একটা সিচুয়েশন অলরেডি আগে অফার করেছে, এরকম একটা ইনসিডেন্স রয়েছে, তুমি সেই ইনসিডেন্সটাই ফলো করেই সেই একই ধরনের ধরো রেজাল্ট তোমাকে অ্যাচিভ করতে হবে, তুমি সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করছো। তো যতগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রিয়েল লাইফ এক্সাম্পল, প্রত্যেকটা একবার করে পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন হলে করে নেবে, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। যারা বিবেকানন্দ কলেজের আছো, আমাকে কিন্তু 11টার মধ্যে রেসপন্স করবে। আর যদি 11টার মধ্যে রেসপন্স না আসে, আমি ধরে নেবো যে তোমরা ক্লাস করতে কেউই চাও না, তো আমি হয়তো কলেজে একদমই যাবো না। আর যদি তোমরা আসো তাহলে কিন্তু 12টা অবধি আমি থাকি। তো তার মধ্যে আমাকে দেখে নিতে হবে, তো তারপরে কিন্তু আমি বেরিয়ে যাবো। এবার আমরা সামনের দিকে এগোই। কি বলছে এডুকেটেড গার্লস, সেটা কি it allows the person to reach a conclusion without doing an exhaustive search. Using it, a person considers what they have observed in the past and applies that to the situation where there is not any definite answer as decided yet. তো এমন হতেই পারে একটা এমন নতুন ধরনের প্রবলেম আমরা নিয়ে এগোচ্ছি যার কোনো ধরো অ্যান্সার এখনো অব্দি তোমরা ডিসাইডেড হয়নি, অর্থাৎ পরীক্ষার অনেক সময় দেখবে
কোনো টপিকের উপর যে ধরনের অ্যান্সার আমরা মানে পড়ে গেছি, যে ধরনের কোশ্চেন আমরা শিখেছি, ঠিক সেই ধরনের কোশ্চেন আসলো না, একটু ঘুরিয়ে আসলো, কিন্তু আমরা বুঝতেই পারছি এটা ওই যে অ্যান্সার আমরা পড়েছি কিছুটা সেই ভাবেই আমাদের লিখতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা সেই কনসেপ্ট বেস করেই আমরা এই কোশ্চেনের অ্যান্সারকে লিখে আসতে পারি। তো এটাকেই বলা হচ্ছে এডুকেটেড গার্লস। তো করে নাও পয়েন্টটা একবার করতে থাকলে করে নাও, তাহলে দিস আর দ্য এক্সাম্পলস হোয়ার উই ক্যান ইউজ হিউরিস্টিক সার্চ। তোমরা যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করছো, যেটা আমি প্রজেক্টের ক্লাসে বলে দেবো, আমাদের যে প্রজেক্টের মেইন গ্রুপ আছে সেখানে গ্রুপ ওয়াইজ তোমার পাশে ধরো ভিসি লিখে দিলে অথবা বেহালা করে লিখে দিলে, এই দুটো কলেজের কথাই বলছি, গ্রুপের মেম্বারদের নাম আর রোল নাম্বার গুলো একটু আমাকে লিখে দিও। তাতে আমি যেদিন যেদিন যাবো কলেজে তোমাদের প্রজেক্টের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবো, কারণ তোমরা তো পড়ছোই এখানে, অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্স থাকবে। তো আজকেই পারলে গ্রুপে দিয়ে দেবে, সবাই তো অ্যাটেন্ড করোনি, এটা আমি এই সপ্তাহে শুক্রবারের ক্লাসেও আরেকটা বলে দেবো, কোনো চিন্তা নেই। এবার চলে আসছি আমরা টাইপস অফ হিউরিস্টিক, অনেকগুলো টাইপ রয়েছে। তো তার মধ্যে তাকে এখানে সবাইকে আমরা অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক যেটা জাস্ট আমরা পড়ে আসলাম, সেটাই আরেকবার মেনশন করা রয়েছে সেই ক্যাটাগরিতে পড়ে। তো একবার একটু পড়ে নাও, যেহেতু জাস্ট আমরা পড়েছি, আশা করছি বুঝতে সমস্যা হবে না। বললাম তো মনে হচ্ছে। তো এটাই ওটা, এবার পড়ে নাও। তো হোপফুলি আমরা পড়লাম, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। নেক্সট আসছে রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক, যেটা কি বলি, occurs when we evaluate an event's probability on the basis of its similarity with another event। তো ধরো আমরা মনে করছি একটা পার্টিকুলার ইভেন্ট অকার করতে পারে, প্রবাবিলিটি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এরকম অন্য ইভেন্টের উপর বেস করে। সব থেকে বড় এক্সাম্পল হলো অনেক সময় আমরা ওয়েদার প্রেডিকশন করি। কি করা হয়, লাস্ট 10 বছর পার্টিকুলার একটা ডেতে ওয়েদার কি ছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়, তার উপর আমরা প্রেডিক্ট করতে পারি এই বছর ওই ডেতে ওয়েদার কিরকম হতে পারে। সেটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক। একবার পড়ে নাও, কোনো কোশ্চেন হলে পড়ে নেবে।
এখানে তোমার রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক একটা এক্সাম্পল তুলে ধরা রয়েছে, তো আমি একটা এক্সাম্পল তো দিলাম। তো তোমরা এখান থেকে যতটা দেখতে পাচ্ছ আবার পড়ে নাও, কারণ এগুলো কিন্তু পরীক্ষার হলে আলাদা করে কোয়েশ্চেন আসে, অথবা যদি হিউরিস্টিকের টাইপ ডিরেক্টলি মেনশন করে তো আমাদের তো এগুলো লিখতেই হবে। তো পুরো রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিকটা একবার পড়ে নাও, কোনো কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, এবার এগিয়ে যাই সামনের দিকে। নেক্সট বলা হচ্ছে অ্যাফেক্ট হিউরিস্টিক কি বলে। দেখো, it is based on the negative and positive feelings that are linked with a certain stimulus. It includes quick feelings that are based on past beliefs. Its theory is one's emotional response to a stimulus that can affect the decision taken by an individual. যখন আমরা বলি আবেগ অনেক সময় ডিসিশন নিয়ে ফেলি, তো এটাকেই বলা হচ্ছে অ্যাফেক্ট হিউরিস্টিক। কি বলা হচ্ছে, when people take a little time to evaluate a situation carefully, they might base their decision based on their emotional response. তো যখন আমরা ওই যে বলে মাথা থেকে না মন থেকে ডিসিশন নেওয়া, তো সেটাকে আমরা টু সাম এক্সটেন্ট এফেক্ট হিউরিস্টিক হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো তুমি বলতে পারছো তাতে কম্পিউটারের ক্ষেত্রে তো আবেগের কোনো জায়গা নেই, তাহলে কোথায় এটা ইউজ হতে পারে? তো এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। তো যদি দেখতে পাচ্ছি আমি এটা পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে।
তো হোপফুলি আমরা করলাম। তো লাস্ট পার্টটা তো পুরোটা ওখানে শেষ হয় না, একটু বাকি আছে, একবার দেখে নাও। তো এগুলোতে এখানে পরীক্ষার হলে কোয়েশ্চেন আসবে, আরো অনেক তোমার ক্যাটাগরি রয়েছে, আমরা শিখিয়ে যাবো সামনের দিকের পরে। এবার আসছে সিমুলেটেড অ্যানালিং হিউরিস্টিক সার্চ কি বয়, আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো বয় রয়েছে, simulated annealing is an algorithm that never makes move towards lower steamed destined, so to be incomplete that it can stall out on a nearby extreme. Also, on the off chance that calculation applies in irregular scroll by moving a replacement at the point, it might finish yet not proficient. তো কখনোই আমরা এখানে কি করা হয়, আমরা লোয়ার ভ্যালু দিকে মুভ করব না, আমরা সবসময় চেষ্টা করবো আপার ভ্যালুর দিকে যাওয়া। তো এই ধরনের সার্চকে আমরা তোমার হিউরিস্টিক সার্চকে তোমার সিমুলেটেড অ্যানালিং বলি। তো করে নাও, এরপর একটা আসছে মিমিকেন তোমার অ্যানালিং। তো তার আগে আমরা সিমুলেটেড অ্যানালিংটা একবার করে নেবো। তো হোপফুলি পড়লাম। মিক্সড অ্যানালিং যেটা কি করে, দেখো বলা হয়েছে ইজ দ্য ক্যালকুলেশন দ্যাট ইয়েস বোথ প্রফিসিয়েন্সি অ্যান্ড কালমোনেশন। তো ব্যাপারটা কি, তোমার আমরা অনেক সময় মিমিক্রি করি অনেকে, যে একটা উভয় জিনিসটাকে কপি পেস্ট সাথে ক্লোন করার চেষ্টা করে। তো এই ধরনের অ্যানালিংকে বেসিক্যালি আমরা তোমার মিমিক অ্যানালিং হিসেবে আইডেন্টিফাই করি। তো যখন স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার পড়ে নাও, এটা অ্যানালিং এর বেসিক্যালি একটা পার্ট নেই, হিউরিস্টিকের পার্ট না। এবার আমরা চলে আসি, প্রত্যেকের কিন্তু সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। এবার হিউরিস্টিক দিকে লিমিটেশন আছে আর ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো বলা রয়েছে অল দ্য হিউরিস্টিক স্পিড আপ
our decision making process and also help us to solve problems. They can also introduce errors just because something has worked accurately in the past. So it does not mean that it will work again. তো যেটা ধরো আগে হয়েছে এখনো সেটা হবে তার কোনো মানে নেই। সিচুয়েশন চেঞ্জ হতেই পারে। রিলিস্টিক অনেক সময় আমরা পাস্ট এক্সপিরিয়েন্সেই তো আইডেন্টিফাই করার চেষ্টা করি আমাদের আউটপুট কি হবে সে প্রেডিকশন করার চেষ্টা করি অথবা গোল সেট অ্যাচিভ করার চেষ্টা করি। তো যা পাসটা খুব ইজিলি হয়ে গেছে সময় আমাদের বাড়িতে আমাদের গার্জিয়ানরা সব উদাহরণ দেয় যে আমাদের সময় হতো এভাবে এগো, কিন্তু তাদের সময় আর এখনকার সময় মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো তারা যেভাবে এগিয়েছিল আমরাও যদি সেভাবে এগোই তাই ক্যারিয়ারে এগোনো অনেকটাই মুশকিল। তো এটাকেই বলা হচ্ছে এই আমরা একটা রয়েছে আমাদের যখন আমরা তোমার হিউরিস্টিক ক্ষেত্রে এগোই। নেক্সট কি বলা হচ্ছে, ইট উইল হার্ড টু ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন অর আইডিয়াস ইফ উই অলওয়েজ রিলাই অন এক্সিস্টিং সলিউশন অর হিউরিস্টিক। এটা মুশকিল, যেটা আগেরটার মধ্যে ইকুইভ্যালেন্ট। যারা পড়ে নাও কোনো প্রশ্ন থাকলে পড়ে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম ফার্দার এগোই। অলরেডি আমরা ইটারেটিভ ডিজাইনিং এর আগে পড়ে এসেছি, এখানে এবার ডিটেলস আমাদের সিলেবাসে বলে চলে এবার আমরা এগিয়ে যাবো আর ডিটেলস জানার জন্য। তো দেখো বলাই রয়েছে এটাকে অনেক সময় আমরা IDDFS অথবা IDDFS হিসেবে আইডেন্টিফাই করি, মানে ইটারেটিভ ডিজাইনিং ডেপথ ফার্স্ট সার্চ। তো কি বলে, is an algorithm that is an important part of an ununiform search strategy just like DFS and DFS. You can define IDDFS as an algorithm of an amalgam of DFS and DFS searching technique। আমরা এর আগেও জেনেছি যখন ডিজাইন তৈরি হয় টেকনোলজি একসাথে অ্যাটাচ করে তৈরি করা হয়েছে। In IDDFS we have found certain limitation in DFS and DFS, so we have done hybridization, মানে দুটো আমরা হাইব্রিড করার চেষ্টা করছি of both the procedures for eliminating the images lying in them individually. We do a limited depth first search up to a fixed limited depth, then we keep on incrementing the depth limit by iterating the procedure unless we have found the goal node or have traversed the whole tree whichever is higher. So এই ফার্স্ট পার্ট একবার একটু দেখে নাও। ইটারেটিভ এর ডেফিনিশন চলে এসেছে, গত বছরও মোস্ট প্রবাবলি এসেছিল, 2 বছরও খুব চান্স আছে কি হওয়ার, ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। তো ফার্স্ট পার্ট একবার একটু করে নাও। আগেও আমরা এটা ডিফিন করেছি, তোমাদের সেটা দিয়েও লিখতে পারো, চাইলে এটা লিখতে পারো, যেটা মন চায়।
বললাম। তো সেকেন্ড প্যারাগ্রাফ একটু পড়ে নাও, ঠিক আগের এটার মতোই অনেকটা। তাহলে আমরা পরীক্ষা হলে কিভাবে লিখবো তার একটা ধারণাও পাবো। এবার আমরা এগোই সামনের দিকে। এখানে কিছু স্টেপ আমরা আইডেন্টিফাই করেছি যখন আমরা এয়ারটেল ডিপিং করি কিভাবে কাজ হয়। দেখো কি বলা হচ্ছে, কনসিডার মেকিং আ ডিএফএস ইনটু অ্যান ইটারেটিভ ডিপনিং সার্চ। We can do this by having aside a DFS which will search up to a limit. It first does searching to a predefined limit depth to depth and then generates the root length 1. This is done by creating roots of length 1 in the DFS way. Next, it makes way for roots of depth limit 2C and onwards. Next, it even can delete all the preceding calculation all time at the beginning of the loop and let ends at some depth. Eventually, the solution will be found if there is any of in the tree because the enumeration takes place in order. So these are the basic characteristics or some planning strategy while we are applying a iterative deeping technology. তো যে কটা স্টেপ দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, কোন থাকলে পড়ে নেবে। তো ফুলি পড়েছো। সেখানে আইডব্লিউডিএফএস এর একটা তোমার জাস্ট
ছোট একটা সিদ্র করে আমি আইডেন্টিফাই করেছি, তুমি আগেটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তো একটা ফাংশন আইডেন্টিফাই করা হয়েছিল, হচ্ছে ফর ডি, মানে ডি হলো আমাদের তোমার ডেস্টিনেশন, 0 to infinity, মানে আমরা শুরু থেকে লাস্ট অব্দি যাবো। তো সেখানে দাঁড়িয়ে ইফ ডিএলএস মানে তোমার আরেকটা ফাংশন কল করা হচ্ছে, যেখানে আমরা তোমার কিটাকে আর রিয়েল ভ্যালুটাকে বাইনারি পাঠাচ্ছি, আর যেন আমরা নতুন নতুন আইডেন্টিফাই করছি নোড, রিটার্ন 1 যদি হয় তাহলে এস রিটার্ন করছি 0। তো ডিএলএস এর আরেকটা অ্যালগরিদম কল করা হচ্ছে। তো এটা খুবই শর্ট একটা অ্যালগরিদম, পুরোপুরি আমাদের সামনে ক্লিয়ার করে না কনসেপ্ট। তো আমি যেটা সাজেস্ট করবো সবসময় ডিটেলসে লেখাটাই বেটার অপশন। তবে এখানে বলা হচ্ছে in order to implement the iterative business search we have to mark differences among breakdown as the depth limit bound was attained, a breakdown where depth bound was not attained। তো দুইভাবে আমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। তো এগিয়ে যাবো সামনের দিকে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করছি, যেটা ইটারেটিভ বিগিনিং টেকনোলজি আমাদের সামনে তুলে ধরবে। দেখো একটা ট্রি এখানে আইডেন্টিফাই করা হয়েছে, এখানে আমাদের যদি ডেপথটাকে নিয়ে কাজ করা দরকার পড়ে, খুব ইম্পর্টেন্ট। তো আমরা জানি রুট নোডে ডেপথ 0 হয়, তারপরে লেভেলটা 1 হয় 2 হয়, তো লেভেলের সাথে ডেপথের অনেক মিল আছে আমরা জানি। তো এরকম ধরো আমাদের একটা সিচুয়েশন করে দেওয়া রয়েছে, আমাদের ডেস্টিনেশন হলো 8 বা গোল স্টেট, ঠিক আছে। তো কিভাবে অ্যাপ্লাই করা হবে, এখানে যে কথাটা বললাম সেটাই মেনশন করা রয়েছে, আবার জাস্ট এই প্যারাটা পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি করলে, এবার আমরা একটু সামনের দিকে। তো কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে দেখো, আবার আগে আমরা ডেপথ লিমিট ফার্স্ট আমরা 0 থেকে শুরু করেছি। প্রথমে সেখানে একটাই তোমার নোড অ্যাভেলেবেল ছিল এ, যখন 1 এ যাচ্ছে এ থেকে তোমার বিসিডি বেরিয়েছিল, সেটা আইডেন্টিফাই ছিল। যখন পরের লেভেলে গেলাম তোমার বিসিডি থেকেও যে চিলড্রেন গুলো বেরিয়েছে সেগুলো তার সাথে অ্যাটাচ রয়েছে। নেক্সট লেভেলে গিয়ে ওই নোডগুলোর সাথেও যারা ছিল, যে চিলড্রেন গুলো ছিল সেগুলো অ্যাটাচ করতে, এবার ফাইনালি আমরা ডেপথ অনুসারে আমরা আইডেন্টিফাই করতে করতে এগিয়ে গেলাম সেট অফ নোডস। তো এইভাবে যখন আমরা কাজ করি, বিএসএ ডিএফএস টা মার্জ হয়েছে, কাজটা অনেকটা ইজি হয়ে যায়, আমাদের কমপ্লেক্সিটি অনেকটা কমিয়ে দেয় যখন আমরা আই ডাবল ডিএফএস ইউজ করি। তো এখানে তোমার কিছু আমরা অ্যাডভান্টেজ মেনশন করার চেষ্টা করেছি আই ডাবল ডিএফএস এর, একবার পড়ে নাও, বুঝতে সমস্যা হবে যেটা সেটা কোশ্চেন করে নেবে।
হোপফুলি পড়লাম, সামনের দিকে এগিয়ে যাই। আরো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ, সেগুলো একবার দেখে নাও। পরিচালক কি অ্যাডভান্টেজ করবে, পাশে ডিসঅ্যাডভান্টেজ গুলো মেনশন করা রয়েছে, একবার দেখতে হবে, যেটা বুঝতে পারবে না তো করে নেবে বলে তোমাদের পড়তে দিলাম। তো এবার আমরা ফার্দার এগোই সামনের দিকে। এখানে আলাদা করে অ্যাকর্ডিং টু সিলেবাস এ স্টার অ্যালগরিদম আবার আইডেন্টিফাই করা হয়েছে, তো অলরেডি এর আগে আমরা দেখে এসেছি। তো এখানে আবার একটু শর্টে আইডেন্টিফাই করেছি আমরা, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করা হয়েছে। তো ফার্স্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ স্টার অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স গুলো মেনশন করা হয়েছে 3টে পয়েন্টে 1 2 3 করে, একবার পড়ে নাও। আর তার সাথে সাথে তোমার স্টার অ্যালগরিদম তোমার কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, সেটাও মেনশন করা রয়েছে। তো যত স্ক্রিনে দেখতে পাচ্ছ আবার একটু পড়ে নাও, পয়েন্ট করে এখানে আমি লিখেছি। তো যতটা দেখতে পাচ্ছ পড়ো, পড়তে যে কোনো কোয়েশ্চেন আসলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, এবং সামনের দিকে। তো অ্যালগরিদম যেহেতু অ্যালগরিদম দুটো তোমার তোমার ফাংশন কাজ করে তোমার মিনিমাইজ করার জন্য। তোমার আমাদের পার্ট কেস তো একটা ফাংশন জি অফ এন আর একটা এইচ অফ এন, আমি এটাকে দেখেছিলাম। তো এই প্রত্যেকটা কি মান এখানে আলাদা করে বলে দেওয়া রয়েছে, একবার এই 3টে পয়েন্ট করে নাও। এইভাবেও চাইলে পরিচালনা লিখতে পারো পয়েন্ট করে। এবার আমরা এগিয়ে যাই সামনে অ্যালগরিদমের দিকে। এখানে অ্যালগরিদমটাও একটু মেনশন করা রয়েছে, এর আগেও তোমরা দেখেছো, অনেকটা শর্টে মেনশন করেছি। তো পরীক্ষাতে মার্ক কম থাকলে আমরা এটাকেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে স্টেপ পড়ো না, অ্যালগরিদমটা আরেকটু আছে নিচে, দেখতে পাচ্ছ। তো হোপফুলি আমরা পড়লাম। ওর অ্যালগরিদমটা একটু দেখে নাও, এখানে আরো একটু ডিটেলস মেনশন করার চেষ্টা করা হয়েছে। অলরেডি আমরা এর আগে তো বোঝার চেষ্টা করেছি, যদি বুঝে থাকি এটা আমাদের কাছে ইজি মনে হবে। তো অল্টারনেট দেওয়া হলো, আগেরটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তো এখানে 3টে স্টেপ আমরা দেখতে পাচ্ছি, একবার দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে।
আমরা বললাম এগিয়ে যাই সামনের দিকে। তো স্টেপ 4, 5, 6, 7 এগুলো আবার একটু দেখে নাও। তোমার যেটা কমফোর্টেবল মনে হয় তুমি সেটাই করতে জন্য পড়বে, দুটোই পড়তে হবে তার কোনো মানে নেই। তো হোপলি বললাম। তো টেস্টটা অ্যালগরিদম বেস করে কিছু তোমার ম্যাথ জাতীয় বা এক্সাম্পল তোমাকে থাকতে পারে, বা সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা 8 পাজেল প্রবলেম আমরা এই চ্যাপ্টারের শুরু থেকে দেখিয়েছিলাম, সেটা একটু সলভ করার চেষ্টা করেছি ইউজিং টেস্টার অ্যালগরিদম। তো দেখো এখানে বাদিকে আমরা ইনিশিয়াল স্টেট দেখতে পাচ্ছি, আমাদের ফাইনালি যে স্টেটটা দেখতে পাচ্ছি ওখানে পৌঁছতে হবে আমাদের। ঠিক আছে, এই আমাদের বেসিক টার্গেট। এরকম দিয়ে তোমাকে বলে দেবে ফাইন্ড দ্য মোস্ট কস্ট এফেক্টিভ পাথ টু রিচ দ্য ফাইনাল স্টেট ফ্রম ইনিশিয়াল স্টেট ইউজিং টেস্টার অ্যালগরিদম। কি কনসিডার করতে বলে, কনসিডার জি অফ এন ইকুয়াল ডেপথ অফ নোড and h of n number of misplaced tiles. কিভাবে সলিউশন করছি এবার আমরা দেখো। টেস্টার অ্যালগরিদম maintains a tree of paths originating at the initial state. It extends those paths one edge at a time. It continues until final state is reached. তো সবার ইনিশিয়াল স্টেট আমরা যখন আছি, এখানে জি এর ভ্যালুটা 0 তে নিয়েছি, এইচ হলো 4, আর তোমার তার সাথে সাথে নেচারের জি কি করে দেখো মেনশন করা রয়েছে, একবার দেখে নাও। তোমার জি হলো ডেপথ অফ নোড, তো প্রথম যেটা প্যারেন্ট রুট সেটাকে আমরা 0 দিয়ে শুরু করি। কতগুলো টাইলস মিসপ্লেস হচ্ছে সেটাকে এইচ বলি, তো সেটা এখানে বলা রয়েছে। তো ফাংশনে যদি আমরা এক্সটাকে বের করি 0 + 4 = 4 হবে। এবার যখন নেক্সট স্টেজে আসছি আমরা, জি এর ভ্যালু 1, মানে এটা আমাদের ডেপথ 1 এর 3টে লেভেল রয়েছে, সেখানে আমরা এইচ এর ভ্যালুটা 5 দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে তোমার কতগুলো মিসপ্লেস হয়েছে তার উপর বেস করে আমরা ক্যালকুলেশন করেছি। তো স্টেপ বাই স্টেপ আমরা যখন কি ফর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন ফাইনালি আমরা ফাইনাল স্টেজে গিয়ে পৌঁছাচ্ছি। তো পুরোটাই অ্যালগরিদম দিয়ে করার চেষ্টা করা হয়েছে, যত পসিবল পাথ তৈরি হতে পারে সেটাই জাস্ট ডিজাইন করে প্রত্যেকটা স্টেজে তোমার জিএইচ আর এফ এর ভ্যালুটা ক্যালকুলেশন করা হয়েছে। এইভাবে আমরা ফাইনালি যখন শেষ করব, সবথেকে লোয়েস্ট যে ভ্যালুগুলো হবে সেগুলোই যদি আমরা ফলো করি তাহলে সেটাই হবে আমাদের ডেস্টিনেশন, স্টার্টিং থেকে ডেস্টিনেশন পাথ। আর বাকি অপশনগুলো আমরা ডিলিট করে দেবো। তো এর কাছে ট্রি তৈরি হবে, দেন সেখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পাথটাকে বা শর্টেস্ট পাথটাকে চয়েস করতে হবে। ঠিক আছে, তো পরীক্ষা হলে যদি তোমার 8 পাজেল সলভ করতে বলে স্টার যত স্টারে কোনো এক্সাম্পল দিতে পারলে আমরা এটাই করবো। সেখানে আরেকটা গ্রাফিক প্রবলেম দেওয়া রয়েছে, তো সেখানে যাওয়ার আগে উপরের প্রবলেমটা আরেকবার আমরা এখানে নেওয়ার চেষ্টা করি। তোমরা সবাই দেখো, কোনো কোশ্চেন থাকলে এখানে
তো হোপফুলি আমরা দেখলাম, আমরা আরেকটা প্রবলেম এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। চলো পরীক্ষার হল একটা গ্রাফ দিয়ে বলতে পারে এটা একবারে স্টার অ্যালগরিদম অ্যাপ্লাই করো, তো এরকম বলে দেওয়া হলো। দেখো আমাদের তোমার প্রত্যেকটা নোড, তোমার নোড এবং নোডের ভিতরে তোমার স্টার হচ্ছে, তার উপর একটা তোমার ভ্যালু দেওয়া, তোমার একটা ওয়েটেড গ্রাফ। আমরা গ্রাফ শুরুতে অলরেডি ওয়েটেড গ্রাফ পড়েছি, আর এখানে ওয়েটেড না ছাড়া তো কাজ করা মুশকিল। তো বলা হয়েছে the numbers written on edges represent the distance between the nodes, যেরকম ওয়ে টু বলি। the numbers written on nodes represent the heuristic value দেওয়া রয়েছে। find the most cost effective path to reach from start node A to final state J using star algorithm। এইভাবে বলে দেবে পরীক্ষার হলে। এত কিছু নাও বলতে পারে, খালি বলতে পারে তোমার A থেকে শুরু করে তোমার মানে স্টার্টিং আর ডেস্টিনেশন বলে দিতে পারে। সেই ক্ষেত্রে বলা হলো যে তোমার ফাইনাল স্টেট অব্দি আউট ইউজিং স্টার অ্যালগরিদম। তো গ্রাফটা একবার দেখে নাও ছবিটা। এবার আমরা এই ম্যাথটাও সলভ করতে চলেছি। খুব ইম্পর্টেন্ট, ওখানে হলে কিন্তু ম্যাথ আসে। তো দেখো সলিউশন কিভাবে হয়েছে, স্টেপ বাই স্টেপ বলে এইভাবে করতে পারো তুমি। উই স্টার্ট উইথ নোট এ। নোট, আচ্ছা আজকে যখন একটা হয়ে যাবে তোমাদের কাছে কোশ্চেন পেপার থাকে, কোশ্চেন পেপারে যতগুলো স্টার্ট দিয়ে গ্রাফ সলভ করতে বলবে সেগুলো কিন্তু বাড়িতে করে নেওয়ার চেষ্টা করবে। যদি কোশ্চেন পেপারে কোনো একটা খুঁজে না পাও তাহলে আমাকে জানাবে, আমি কিছু ম্যাথ গ্রুপে শেয়ার করে দেবো, সেগুলো আমরা সলভ করে নেক্সট ক্লাস আমাকে দেখাবো। তার এটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা এই নোট দিয়ে শুরু করছি। তো সেখান থেকে আমরা দেখবো যে কোথায় কোথায় যেতে পারি। তো আমরা এ থেকে বিতে যেতে পারছি, এতে যেতে পারছি। তো সেটাই এখানে মেনশন করা রয়েছে যে নোড বি এন্ড নোড এ ক্যান বি রিচড ফ্রম নোড এ। তারপর কি বলা রয়েছে, স্টার অ্যালগরিদম ক্যালকুলেট এফ অফ বি এন্ড এফ অফ এফ। কি করে ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা তো আগের ছবিটা তোমরা অনেকে বুঝতে পারো না, এখানে আরেকবার দেখার সুযোগ পাচ্ছ। তো এফ অফ বি ইকুয়াল টু 6 + 8 করা হলো কিভাবে, তারপরে দেখো এখানে তোমার এফ এর ভ্যালু 6, সেটা আইডেন্টিফাই করা হলো। ঠিক আছে, এফ অফ বি এখন আইডেন্টিফাই হচ্ছে, 6 আর 8 আইডেন্টিফাই করা হয়েছে। আর 8টা তো তোমার ওই যে ক্যালকুলেশন রয়েছে, 6 আর 8 দেখো বি আর এফ এর ভ্যালু। আর যদি খালি এফ এর ভ্যালুটা ক্যালকুলেশন করি, 3 + 6 করা হলো 9। তো যেহেতু এফ অফ এফ তোমার এফ অফ বি এর থেকে ছোট, তো আমরা এফ এর দিকে সব থেকে শর্টেস্ট পাথ যেহেতু বের করে বলা হচ্ছে, আমরা এফ এ যাবো। একটা পাথ তৈরি হবে এফ এ, এইভাবে আমরা করতে পারি। এইভাবে সেম প্রসিডিউর কন্টিনিউশন হবে। তবে ডিসকভার হলো এফ, ডিসকভার হলো সেখান থেকে কোথায় কোথায় যেতে পারছি দেখতে পাচ্ছি জি আর এইচ। তো দুটোর মধ্যে আমরা ক্যালকুলেশন করে নিলাম ফর্মুলা অনুসারে। দেন যেটা ছোট হবে সেটাকে অ্যাটাচ করবো, তাহলে নেক্সট পাস সেটা হবে। তারপর আমরা স্টেপ 3 তে যাচ্ছি, একইভাবে আমরা ক্যালকুলেশন করে নিলাম। তো আইটা একবার দেখে নাও। আই থেকে আমরা ই তাক যেতে যেতে পারছি। সেটাই ক্যালকুলেশন হলো। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ ক্যালকুলেশন করে করে ফাইনালি দেখো আমাদের গোল স্টেটে পৌঁছানোর চেষ্টা করবো, করে সেটাই আমাদের সঠিক পাস হবে। ঠিক আছে, তো দিস ইজ আওয়ার এ স্টার অ্যালগরিদম। তো পুরো ম্যাথটা এখানে একসাথে দেখানো সম্ভব না, তোমাদের অলরেডি গ্রুপে নোটটা শেয়ার করে দেওয়া আছে। মাইনরলি ম্যাথটা আরেকবার দেখো, কারণ বললাম এই ধরনের ম্যাথ কিন্তু আসবে। শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে বলবে এ স্টারকে। এর আগে আমরা শর্টেস্ট পাথ একটা প্রিন্স অথবা ক্রুসকাল দেখেছি, এবার আমরা দেখতে চলেছি এ স্টারকে। একবার এখানে কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। সবাই ওপেন করে খুব মাইনর দেখো।
হোপফুলি আমরা এক্সাম্পলটা দেখলাম, 3 নম্বরে কোনো কোয়েশ্চেন নেই। তো তোমরা ডিসক্রিট ম্যাথেরও যে গ্রাফগুলো রয়েছে শর্টেস্ট ফর্মে এর আগে ডিসক্রিট ম্যাথে করে এসেছি, তোমার এই প্রিন্সিপাল অথবা তোমাদের ইয়েতে ছিল, সেইগুলো চেষ্টা করে সলভ করার, যদি কোনো কারণে নতুন কোয়েশ্চেন কাছে অ্যাভেলেবেল না থেকে থাকে। এবার আমরা নেক্সট চলে যাবো একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার কনসেপ্ট, যেটাকে বলছি মিনিম্যাক্স, মানে মিনিমাম আর ম্যাক্সিমাম থেকে মিনিম্যাক্স অ্যালগরিদম। তো খুব কমন একটা কোয়েশ্চেন, পড়তে হলে খুব আসে, খাতায় মিনিম্যাক্স বললে কিন্তু স্টার দিয়ে রাখতে পারো। এবার সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দেখো মিনিম্যাক্স বলা এই চ্যাপ্টারটা এমনিতে খুব বড়, কারণ এখানে এত টপিক রয়েছে। পরীক্ষার হলে মোরালে প্রথম দুটো সিআর চ্যাপ্টার করে আসলে যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে তুমি অ্যাবভ 70 অ্যান্সার করে আসতে পারো। তো এই জন্য টপিক অনেক বেশি, আর প্রথম দুটো চ্যাপ্টারও বড়, আমাদের সময় একটু লাগবে। তারপর চ্যাপ্টারগুলো আমাদের তুলনামূলক ছোট চ্যাপ্টার। দেখো বলা রয়েছে, আমরা এবার স্টেপ বাই স্টেপ একটু মিনিম্যাক্স নিয়ে জেনে নেওয়ার চেষ্টা করি। কি বলা হচ্ছে, মিনিম্যাক্স অ্যালগরিদম ইজ আ রিকার্সিভ অর ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম হুইচ ইজ ইউজড ইন ডিসিশন মেকিং এন্ড গেম থিওরি। গেম থিওরি বলে তোমার সিআর একটা কনসেপ্ট রয়েছে, আমাদের এখানে প্রপারলি গেম থিওরি অতটা নেই, কিছুটা আমরা জানার চেষ্টা করব। ইট প্রোভাইডস an optimal move for the player assuming that opponent is also playing optimal. তো আমরা সব কখনোই আমাদের যে অপোনেন্ট থাকবে তাকে দুর্বল হওয়ার চেষ্টা করবো না। আমরা যদি মনে করি আমরা অপটিমাল মুভ দিচ্ছি, তো আমরা এটা ধরে নেবো যে সেও অপটিমাল মুভ করার চেষ্টা করছে। নেক্সট পয়েন্ট কি বলেছে, মিনিম্যাক্স অ্যালগরিদম ইউজেস রিকারশন টু সার্চ থ্রু দ্য গেম ট্রি। গেম ট্রি মানে নরমাল ট্রি। তো আমরা একটা যখন 8 পাজল সলভ করি সেখানে যে ট্রিটা তৈরি হচ্ছে সেটা গেম ট্রি বলতে পারি। নেক্সট কি বলা হচ্ছে, মিনিম্যাক্স অ্যালগরিদম ইজ মোস্টলি ইউজড ফর গেম প্লেইং ইন এআই such as chess, checkers, tic-tac-toe, go and various two players, but two players game. This algorithm computes the maximum decision for the current state. Next কি বলেছে, this algorithm two player play the game, one is called max and other is called min. Both the players fight at it as the opponent player gets the minimum benefit while they get the maximum benefit. Both players of the game are opponents of each other, where max will take the maximized value and min will select the minimax value. তো এই কটা পয়েন্টটাকে একটু দেখে নাও, আমরা আস্তে আস্তে মিনিম্যাক্সের ভিতরে ঢুকছি। তার কিন্তু রেসপন্স করতে সবাই আমার কথা ঠিক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো আজকে যে টপিকগুলো আমরা পড়লাম প্রত্যেকটা একটু পরীক্ষা আসার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করলেন আর রেকর্ডিং ফলো করবে অবশ্যই কিন্তু টপিকগুলো দেখে নেবে। আচ্ছা, তো আমরা পড়লাম হোপফুলি। এবার আমরা এগিয়ে যাচ্ছি। বেহালা কলেজে যারা তোমার কম্পিউটার সায়েন্সের ছাত্র আছো, বিওপিটি থেকে একটা সংস্থা আছে তোমাদের জব দেওয়ার জন্য, ওরা খুব রিকোয়েস্ট করছে, মানে উঠে পড়ে লেগেছে 8,000 টাকা করে স্যালারি। তো তোমাদের গ্রুপে তোমাদের ম্যাডামও জানিয়েছেন বলে আমি আলাদা করে একটা জানাইনি, প্লেসমেন্ট থেকে বা অফার এসেছে। তো তোমরা যদি কেউ জব নিয়ে ইন্টারেস্টেড থাকো, বায়োডাটা জমা দিলেই চাকরিটা হয়ে যাবে, 8,000 টাকা করে স্যালারি। আচ্ছা, এইবার আমরা নেক্সট স্টেপ গুলো পড়ে নেওয়ার চেষ্টা করি। তো কি বলা হয়েছে, the minimax algorithm performs the depth first search algorithm for the exploration of the complete game tree. Finally, the minimax algorithm proceeds all the way down to the terminal node of the tree, then backtrack the tree as the recursion. So these are the basic steps. এবার আমরা চলে আসি মিনিম্যাক্স অ্যালগরিদম কি বলে। একটা সুবিধা করে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যদি ফার্স্টে মিনিম্যাক্স অ্যালগরিদম সম্বন্ধে লিখতে বলি, উপরে পয়েন্টগুলো আমরা লিখবো। এবার অ্যালগরিদমটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। মিনিম্যাক্স গুলো একটা ফাংশন ধরে নিলাম, সেখানে আমরা নোট পাঠালাম, ডেট পাঠালাম, ম্যাক্সিমাইজিং প্লেয়ার বলে একটা ভেরিয়েবল পাঠালাম। এবার আমরা কি করলাম, ইফ ডেট ইকুয়াল টু 0 or node is a terminal node, সেক্ষেত্রে আমরা কি করবো, রিটার্ন স্ট্যাটিক ইভ্যালুয়েশন অফ নোড।
যদি টার্মিনাল নোডে পৌঁছে যায় একটা পার্টিকুলার ভ্যালু রিটার্ন করে দিলাম, যদি না হয় আমরা চেক করছি ম্যাক্সিমাইজিং প্লেয়ার, যদি তার কিছু ভ্যালু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা গিয়ে কি করছি ম্যাক্সিমাম ম্যাক্স ইভ্যালুয়েশন বলে আরেকটা ভেরিয়েবল তাহলে মাইনাস ইনফিনিটি বা কোনো একটা এমন ভ্যালু ধরে নিলাম মানে স্টার্টিং ভ্যালু। এবার কি করলাম ফর ইচ চিলড্রেন অফ নোড ডু ইভালুয়েশন বা ইভা বলে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করে তার মধ্যে মিনিম্যাক্স মানে নিজেকে নিজে কল করে দিলাম রিকার্সিভ কল, যেখানে চিলড্রেন ডেপথ মাইনাস মানে একটা ডেপথ হয়ে গেলে পরের ডেপথ অনুসারে পাঠালাম আর ম্যাক্সিমাইজিং এর ভ্যালুটা ফলস করে পাঠালাম। তো একইভাবে ম্যাক্স ইভা বলে আরেক যে ভেরিয়েবলটা ডিফাইন করেছিলাম ভিতরে ম্যাক্স লিখে ম্যাক্স ইভা কমা ইভা, তাহলে ম্যাক্সিমাম তাহলে ম্যাক্স ফাংশন বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে ক্যালকুলেশন করছি ম্যাক্স ইভা এবং ইভা বলে যে ভেরিয়েবলের দুটোর মধ্যে যেটা আইডেন্টিফাই হবে, কারণ প্রত্যেকটা নোটে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে খুঁজে খুঁজে এগিয়ে যেতে হবে বারবার ঘুরে ঘুরে। তো একইভাবে আমরা যেভাবে ম্যাক্স ইভা ক্যালকুলেশন করলাম মিন ইভার ক্ষেত্রে সেম অ্যালগরিদমই হবে, খালি আমরা এখানে মিন ইভার ক্ষেত্রে আমরা অন্য একটা ভ্যালু ধরেছি প্লাস ইনফিনিটি বলে ধরে নিচ্ছি আর সেম জিনিস। আর এই ক্ষেত্রে মিন ইভার ক্ষেত্রে আমরা তোমার যখন ভ্যালুটা পাঠাচ্ছি মিনিমাইজার প্লেয়ারে সেখানে 2 পাঠাচ্ছি, টেকনিক্যালি ডিফারেন্ট। তো এইভাবে অ্যালগরিদমটাকে আইডেন্টিফাই করা হয়, খুব সহজ জিনিস কিছু না। তাহলে বারবার ঘুরে ঘুরে আবার ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেশন করছে এবং মিনিমাম ভ্যালু ক্যালকুলেশন করছে পারি। তো ফার্স্টে ম্যাক্সিমাইজিং এর পার্টটা দেখে নাও। তো হোপফুলি দেখলাম। একইভাবে যদি আমরা মিনিমাইজিং এর দিকে চলে আসি এটাও একবার দেখে নাও। তো হোপফুলি আমরা অ্যালগরিদম দেখলাম, একটু ডিটেলস এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে। বলা রয়েছে ওয়ার্কিং অন অফ মিনিম্যাক্স অ্যালগরিদম, যদি আগেরটা আমরা বুঝে না থাকি এখানে ডিটেলস এবার আমরা এলাবোরেট করার চেষ্টা করছি। কি বলা হচ্ছে, the working of the minimax algorithm can be easily described using an example. Below we have taken an example of game tree which is representing the two-player game. So নিচে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। In this example there are two players, one is called maximizer and other is called minimizer. Maximizer will try to get the maximum possible score and minimizer will try to get the minimum possible score. This algorithm applies DFS. So in this game tree we have to go to all the way through the leaf to reach the terminal node. দেখতে আমরা অ্যালগরিদম দেখতে পাচ্ছি বারবার ঘুরে ঘুরে আমরা এগিয়ে যাচ্ছি লাস্টের দিকে। At the terminal node the terminal value are given, so we will compare those value and backtrack the tree until the initial state occurs. Following are the main steps involved in solving the two-player game tree. কিভাবে এবার একটু দেখে নেওয়ার চেষ্টা, তার আগে ওয়ার্কিং অফ মিনিম্যাক্স অ্যালগরিদম যে স্টেপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আগে করে নাও। পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করলাম এখানে।
হোপফুলি আমরা করলাম। এবার স্টেপ ওয়াইজ জিনিসটাকে আরো ডিটেলসে করার চেষ্টা করেছি। অ্যালগরিদম উপরে আমরা দেখলাম সেটা এখানে ডিটেলস এলাবোরেট করা রয়েছে উইথ অ্যান এক্সাম্পল। তো কি বলেছে স্টেপ 1, in the first step the algorithm generates the entire game tree and applies the utility function to get the utility values of the terminal state. তাহলে ফার্স্ট অফ অল যে গ্রাফটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। In the below tree diagram, S takes A is the initial state of the tree. Suppose maximizer takes first turn which has worst case initial value minus infinity, দেখো আমরা একটু অ্যালগরিদম টাইপ করে এসেছিলাম, and minimizer will take next turn which has the worst case initial value plus infinity, উল্টো ধরে নিলাম যেটা worst case হতে পারে। তো এইভাবে ধরো জিনিসটা আইডেন্টিফাই হয়েছে। এবার স্টেপ 2 তে আমরা কি করছি, now first we find the utility value of the maximizer. Its initial value is minus infinity, so we'll compare each value in terminal state with initial value of maximizer and determine the higher node value. We will find the maximum among the all. তো লাস্ট লেভেলের ভ্যালু গুলো আমার বলে দেওয়া ছিল। বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স হচ্ছে -1 মাইনাস ইনফিনিটি, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্স দেখতে পাচ্ছি -1 আর 4। বি এর যে কটা চিলড্রেন ছিল, তো ম্যাক্স হচ্ছে 4, বি এর ক্ষেত্রে ম্যাক্স হচ্ছে 6, এর ক্ষেত্রে ম্যাক্স হচ্ছে -3, আর ডি এর ক্ষেত্রে ম্যাক্স হচ্ছে 7। এই অবধি বুঝতে পারলাম না, আমরা তো ডেট ফার্স্ট লোয়েস্ট লেভেল থেকে আমরা উঠছি আস্তে আস্তে উপরের দিকে। তো যখনই হয়ে গেল তখন তার আগের লেভেলের ভ্যালু আমরা আইডেন্টিফাই করতে পারলাম। মানে ফার্স্ট আমরা ম্যাক্সিমাইজার অ্যালগরিদম ইউজ করছি, অ্যালগরিদম ফার্স্টে সেটাই ছিল, তারপর মিনিমাইজার দিকে যাব। ইন দ্য নেক্সট স্টেপ ইট ইজ টার্ন ফর, একসাথে করে দেওয়া যায় তবে আমাদের ঝামেলা কম, আলাদা আলাদা করার থেকে সেটাই করেছে। তো আমরা ম্যাক্সিমাইজার মিনিমাইজার একসাথে করার চেষ্টা করেছি। তো নেক্সট লেভেল মিন দেখো, যখন একদিন একটা চাল দেয় তারপরের জন্য তো অন্য চাল দেবে, যেটা হয়ে গেলে এটা বাদে। তো যেহেতু তোমার ডি ই এফ জি আমরা ম্যাক্সিমাইজার ইউজ করেছি, তারপর একটা অবভিয়াসলি মিনিমাইজার করলাম, হলো। এবার একইভাবে আমরা পরের লেভেলের জন্য ম্যাক্সিমাইজার করলাম। তো এইভাবে গেম ট্রি ইউজ করা। দেখতে পাচ্ছ অ্যালগরিদম বাই এতক্ষণ আমাদের যদি ভিডিও মনে হলো ম্যাথটা কতটা সহজ, কিছু নেই। তো তারপরও আমরা আরেকবার দেখানোর চেষ্টা করি, ধরো এটা আমাদের ফাইনালি আমাদের একদম টার্মিনাল নোডের ভ্যালুগুলো বলে দেওয়া রয়েছে। তো স্টেপ 1টা একবার দেখে নাও, যা হবে আমরা আজকেই কমপ্লিট বুঝে শেষ করবো, এটা আর হিসেবে আমরা রাখবো না। তো হোপফুলি আমরা করলাম। এবার নেক্সট স্টেপে চলে আসি। এটা দেখে নাও, যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে পারা কোনো সমস্যা না।
হোপফুলি করলাম। নেক্সট গিয়ে যাই আমরা তার পরের লেভেলের জন্য। তো হোপফুলি বুঝলাম, স্টেপটা দেখে নাও, ফাইনাল স্টেট আমাদের। তো হোপফুলি বুঝলাম, সেইভাবে আমরা সলিউশনে পৌঁছে গেলাম। তো আজকে আমাদের এই অবধি। একদিন আমরা প্রপার্টিজ অফ মিনিম্যাক্স অলরেডি অ্যালগরিদম আমরা বুঝে গেছি, প্রপার্টিজ লিমিটেশন এগুলো নিয়ে পড়াশোনা করবো, কারণ মিনিম্যাক্স করতে করতে প্রচুর কোয়েশ্চেন আসে। তো যতটা যা করলাম, কারো যদি ফার্দার কোশ্চেন থাকে একবার দেখে নাও, আর যারা লাইভ অ্যাটেন্ড করলে না পরে রেকর্ডিং ফলো করে নিয়ে জানাবে যদি কোনো কোশ্চেন থাকে। তো যদি কিছু বলা থাকে কারো বলতে পারো, আর না হলে আজকে ক্লাস এখানে শেষ হবে, লিভ করে যেতে পারো, কতটা যেতে টাইমিং হচ্ছে। তো হোপফুলি কারো কোনো কোশ্চেন নেই আজকে, আর সবাই লিভ করে যাও। নেক্সট ক্লাস আবার দেখা হবে। আর শুক্রবার কিন্তু আমাদের অফলাইন ক্লাস হবে, মাথায় রাখবে। সবাই টাইম মতো চলে আসবে 5টায়। এবং আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, ওই দিন কিন্তু আমাদের সবার ইউএমএল ডায়াগ্রামটা চেক হবে, এসডিএস চেক হবে। তো কেউ জানো কোনো এক্সকিউজ না হলো, সেটা এনশিওর করো।